আমার সব থেকে ভুল হয়েছে। আমি কখনোই ভাবতে পারিনি তুই আমার সাথে এমন গাদ্দারি করবি। এখনো সময় আছে, তুই ভূতগুরু কটমটকে মুক্ত করে দে। আমাকে খারাপ রূপে আসতে বাধ্য করিস না। তুই ভুলে যাস না, আমিও কিন্তু একজন সাধক তান্ত্রিক। অপরদিকে দাঁত নিয়ে মৎস্যরাজ মিন ও মোহিনী পাতালপুর থেকে বের হতে থাকে। ওই সময়ও সমুদ্র ঘোড়া তাদেরকে দেখে ফেলে। এ কি তোমরা? আমি সমুদ্র ঘোড়া চতুরীর ভাই কান্তি। আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা নয়। তোমরা দুজনে এখানে কি উদ্দেশ্যে এসেছো? তোমরা যদি অন্য কোনো বদমতলবে এখানে এসে থাকো, আমি তোমাদের দুজনেরই পেটি এবং মুড়ো আলাদা করে ছেড়ে মহারাজ কুমিরকে দিয়ে দেব। শীঘ্র বলো, কি বদমতলবে এখানে এসেছো তোমরা? এই রে, এই বুঝি আমার পেটি থেকে মুড়োটা আলাদা করে দেবে এই সমুদ্র ঘোড়া। আমার লেজখানা দুভাগ করে ফেলবে, আর আমার সুন্দর সুন্দর পাখনা নিশ্চয়ই রোদে শুকিয়ে বাতাস খাবে এই দুষ্ট কুমির। তবে কি আমার মা বাবার কাছে যাওয়ার সময় হয়ে গেছে? আহ, থামুন তো আপনার বাজে প্রলাপ মৎস্যরাজ মিন। বিষয়টা আমাকে দেখতে দিন। মানে আপনি নিশ্চয়ই সমুদ্র ঘোড়া। দেখুন না, আমরা ঘুরতে ঘুরতে পাতালপুরীতে এসে পড়েছি, কিন্তু কি করে মহলে ফিরে যাব সে পথই খুঁজে পাচ্ছি না। তার আগে আমি তোমাদের দুজনকে পরীক্ষা করব, তোমাদের সঙ্গে কিছু এসেছে কিনা। যদি আমি কিছু বুঝতে পারি তোমাদের দুজনের সাথে কিছু আছে, তাহলে দুজনেরই মুড়ো আমি মহারাজকে দিয়ে দেব। এই বলে সমুদ্র ঘোড়া মোহিনী ও মৎস্যরাজ মিনকে পরীক্ষা করে দেখে যে কিছু আছে কিনা। অপরদিকে নাগরাজ হীরক ও কালনিম গল্প করতে থাকে। কেন জানি না বারবার মনে হচ্ছে আমরা পূর্ব পরিচিত। আপনার সাথে আমার কোথাও না কোথাও দেখা হয়েছে। হয়তো আপনারও মনে নেই, আমারও মনে নেই, হয়তো বা অন্য কিছু। এই কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় নাগরাজ। নাগরাজ হীরকের কপাল থেকে ঘাম ঝরতে থাকে। না না, কি বলছেন এসব? আমি এই প্রথম আপনার সাথে দেখা হয়েছে। আগে তো আপনাকে আমি চিনতামই না। আগে আপনার সাথে দেখা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনাকে তো আমি এই প্রথমবার দেখলাম। ও মা, এ কি হীরক মহাশয়, আপনি এই শীতলা আবহাওয়ার দিনেও ঘামাচ্ছেন? দাঁড়ান, আমি দাসীদের ডাকছি। আপনি অতিথি আমার এই রাজ্যের। এই রাজ্যে থাকাকালীন অবস্থায় আপনার কোনো অসুবিধা হোক তা আমি চাই না। না না কালনি মহাশয়, ঠিক আছে, তার কোনো বিশেষ প্রয়োজন নেই। চুপচাপ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই হয়তো এমনিতেই শরীরটা শীতল হয়ে যাবে। শুধু দুজনে গল্প করলে হবে সারা রাত? রাত শেষ হতে চললো, বাকি কথা না হয় কালকে বলো তোমরা। যাও এখন যার যার ঘরে গিয়ে বিশ্রাম নাও। কাল তো আবার বের হতে হবে নাগরাজ হীরকের নাগরানী খোঁজার জন্য। এই কথা শুনে হীরকের মোহিনীর কথা মনে পড়ে। মোহিনীর কথা ভেবে তার মন খারাপ হয়ে যায়। এটি বুঝতে পেরে ময়ূরী বলে, পুত্র কালনিম, যাও পুত্র, তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম নাও। এত রাত অবধি জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কালনিম নাগরাজ হীরককে বিদায় বলে সেখান থেকে প্রস্থান করে। মন খারাপ করো না নাগরাজ হীরক, আমাকে তুমি বলতে পারো তুমি আমার পুত্রের মতো। আমি বুঝতে পারি আমার পুত্রদের কখন মন খারাপ হয় আর কখন ভালো হয়। তুমি চিন্তা করো না পুত্র, আমি তোমার নাগরানীকে ফিরিয়ে দেব, এটি আমার প্রতিশ্রুতি। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ মাতা। আমি আপনার পুত্র না হওয়া সত্ত্বেও আপনি আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তা আমি কখনোই কারো কাছ থেকে পাইনি। আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। আর কোনো কথা নাই পুত্র, এখন রাত হয়েছে, যাও নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নাও। কাল সারাদিন অনেক ছুটোছুটি করতে হবে আমাদের। এই বলে ময়ূরী সেখান থেকে প্রস্থান করে। নাগরাজ হীরকও তার কক্ষে ফিরে যায়। অপরদিকে বাবুরাম সাপুড়ে ও চূর্মতান্ত্রিকের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তান্ত্রিক বাবুরাম সাপুড়ের উপর খুবই ক্ষিপ্ত হতে থাকে, কারণ সে তার গুরুদেবকে বন্দি করে রেখেছে। সে এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না। না, আর হলো না।
যতই বাবুরাম সাপুরের মধ্যে ভূতগুরু কটমটের সমস্ত শক্তি থাকুক না কেন, এবার যা করার আমাকেই করতে হবে। এবার তুই বুঝতে পারবি বাবুরাম সাপুরে আমি পিশাচ সিদ্ধ তান্ত্রিক, আমি কতটা ক্ষমতার অধিকারী। এই বলে পিশাচ সিদ্ধ তান্ত্রিক একটি জাদু শক্তি বাবুরাম সাপুরের দিকে ছুঁড়ে মারে। এর আঘাতে বাবুরাম সাপুরে কিছুটা আহত হয়। আরে মূর্খ, তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করিস? দেখ এবার আমি তোর কি হাল করি। আমাকে তুই কেন তুই আমার সামনে আসলি? আমাকে তুই কেন? কেউই কিছু করতে পারবে না। এই বলে বাবুরাম সাপুরে একটি আলোক শক্তি তান্ত্রিক চুরমুরের দিকে ছুঁড়ে মারে এবং সেই শক্তিতে চুরমুর গুরুতর আহত হয়, এমনকি তার জাদু গালিচার ওপর বসে থাকতেও কষ্ট হয়। এবার তো তোর উচিত শিক্ষা হয়েছে মূর্খ তান্ত্রিক চুরমুর। 1 মিনিটের মধ্যে আমি তো তোর এই অবস্থা করে দেখিয়েছি। তো এবার বোঝ আমি তোকে কি অবস্থায় আনতে পারি। আজ ভালো করে মাথায় একটা কথা ঢুকিয়ে নে, তোর অবস্থান আমার পায়ের নিচে। ভবিষ্যতে তুই আমার সামনে আসতে ভয় পাবি। আমার সাথে লড়তে আসা তো দূরের কথা, তোর যে যোগ্যতা তা তো আজকে প্রমাণই হয়ে গেল। তোর অবস্থান এখন আমার পায়ের নিচে। এই বলে বাবুরাম সাপুরে ওখান থেকে প্রস্থান করবে। ঠিক সেই সময় এত লোভ, এত অহংকার ভালো না রে বাবুরাম সাপুরে। তোর লোভে তুই একদিন মারা পড়বি, জানিস তো? লোভে পাপে মৃত্যু, আর এই অহংকার তোর কাল হয়ে দাঁড়াবে। সেদিন তোর সামনে আমি আসব, সেদিন তোর আমার কথা নিশ্চয়ই মনে পড়বে। আজ চলে যাচ্ছি, কিন্তু তোর দুর্দিনের দিন আমি ঠিকই তোর সামনে আসব। ভাবিস না, সেদিন আমি তোর ভালো পরামর্শ দেব। আজকের দিনের এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, না হলে আমার নামও তান্ত্রিক চুরমুর নয়। বাবুরাম সাপুরে কোন কথায় কান না দিয়ে সেখান থেকে প্রস্থান করে। অপরদিকে সমুদ্র ঘোড়া মোহিনী ও রাজকুমার মিনকে ভালো করে দেখে তাদের কাছে কিছু নেই। বাবারে বাবা, আর একটুর জন্য বেঁচে গিয়েছি। আমি তো ভাবলাম এই বুঝি আমার প্রাণটা চলে গেল। সমুদ্র ঘোড়া যে চতুর ব্যক্তি, ওনার চোখে ধুলি দেওয়া কঠিন ব্যাপার। কিন্তু মোহিনী, আপনি দাঁতটা কোথায় লুকিয়ে রেখেছেন? আহা মৎস্যরাজ মিন, একটু আসতে বলুন, ভুলে যাবেন না দেয়ালেরও কান আছে। এখন চলুন তো, আমাদের খুব শীঘ্রই কুমির মহাশয় শঙ্খমুখের সঙ্গে দেখা করতে হবে। যদি আপনি আপনার মুড়োটাকে রক্ষা করতে চান, তবে কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এখান থেকে চলুন। মৎস্যরাজ মিন ও মোহিনী ওখান থেকে বের হয় এবং বাহিরে দেখতে পায় জেলিফিশ এবং শঙ্খমুখ দাঁড়িয়ে আছে। আপনারা এসেছেন, খুব চিন্তিত ছিলাম আমি। আপনাদের দুজনের জন্য আমি খুব চিন্তা করছিলাম। আমি কিছুতেই সমুদ্র ঘোড়াকে বেশিক্ষণ আটকে রাখতে পারিনি। সমুদ্র ঘোড়া কিছু বুঝতে পারেনি তো? আপনি যতটুকু সময় সমুদ্র ঘোড়াকে ব্যস্ত রেখেছিলেন, ততটুকু সময় আমাদের জন্য যথেষ্ট ছিল। আর হ্যাঁ, সমুদ্র ঘোড়া কিছু বুঝতেও পারেনি। আমরা খুব সাবধানতার সঙ্গে দাঁতটিকে নিয়ে এসেছি। সবাই একসঙ্গে কথা বলছিল, কিন্তু কখনো খেয়াল করেনি তারা ব্যতীত আরো একজন তাদের উপরে নজর রাখছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কে তাদের উপর নজর রাখছে? জানতে হলে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।